তাহলে আমরা সমযোজী বন্ধন পড়েছি, তড়িৎযোজী বন্ধন পড়েছি, এবার পড়বো অসমযোজী বন্ধন। তো হেডিং অসমযোজী বন্ধন কাকে বলে? রাসায়নিক বন্ধনে অসমযোজী বন্ধন পড়ার আগে অসমযোজী যোজ্যতারা পড়ে নিই, কারণ বন্ধনগুলো তৈরি হয় যোজ্যতা দিয়ে। যেমন সমযোজী বন্ধন তৈরি হয় সমযোজ্যতা দিয়ে, তড়িৎযোজী বন্ধন তৈরি হয় তড়িৎযোজ্যতা দিয়ে। তো আমরা আগে অসমযোজী বন্ধন পড়ার আগে অসমযোজী যোজ্যতারা পড়ে নিই, বা অসমযোজ্যতা। অসম অসমযোজ্যতা কাকে বলে? রাসায়নিক সংযোগে অংশগ্রহণকারী দুটি পরমাণুর মধ্যে একটি পরমাণুর একটি পরমাণুর একজোড়া একটি পরমাণু একটি পরমাণু এক জোড়া ইলেকট্রন যোগান দিলে, মানে ইলেকট্রন যদি সে দিয়ে দেয়, এটাকে বলা হয় ডোনার বা দাতা। এক জোড়া ইলেকট্রন যোগান দিলে এবং উভয় পরমাণু সেই ইলেকট্রন জোড়কে এবং উভয় পরমাণুই সেই ইলেকট্রন জোড়কে সেই ইলেকট্রন জোড়কে সমভাবে ইলেকট্রন জোড়কে ব্যবহার করে সর্ববহিস্থ কক্ষের অষ্টক পূর্ণ করলে সর্ববহিস্থ কক্ষের অষ্টক পূর্ণ করলে পরমাণু দুটির মধ্যে যে বন্ধন গঠনের ক্ষমতা সৃষ্টি হয় তাকে কি বলে? অসমযোজ্যতা বলে। ঠিক আছে, তাহলে আমি বোঝাচ্ছি পুরোটা। তার আগে আর দুটো হেডিং করে দিই। এই দুটো হেডিং এর সংজ্ঞা তুই বাড়ি থেকে একই রকম ভাবে লিখে নিবি, যেভাবে আমরা আগের দিন সমযোজ্যতা থেকে সমযোজী বন্ধন সমযোজী যৌগের সংজ্ঞা লিখেছি, বা তার আগের দিন তড়িৎযোজ্যতা থেকে তড়িৎযোজী বন্ধন বা তড়িৎযোজী যৌগের সংজ্ঞা লিখেছি, তেমন আজকে অসমযোজ্যতা থেকে অসমযোজী বন্ধন আর অসমযোজী যৌগের সংজ্ঞা দুটো লিখবি। পারবি তো? এগুলো আগের যেভাবে লিখিয়েছি এইভাবে লিখতে। অসমযোজী বন্ধন কাকে বলে? তাহলে আমরা সমযোজী বন্ধনে কি দেখেছি? সমযোজী বন্ধনে দেখেছি পরমাণু দুটো মৌলের পরমাণু, তারা পরস্পরের সঙ্গে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে বন্ধন গঠনের সময় নিজেদের অষ্টক পূর্ণের জন্য দুটো পরমাণু ইলেকট্রন দিয়ে ইলেকট্রন জোড় বানিয়েছে। একটা করে ইলেকট্রন দিয়ে এক জোড়া, দুটো করে ইলেকট্রন দিয়ে দু জোড়া, তিনটে করে ইলেকট্রন দিয়ে তিন জোড়া, এরকম করে ইলেকট্রন দিয়ে তারা ইলেকট্রন জোড় তৈরি করেছে, এবং সেই ইলেকট্রন জোড়গুলোকে ব্যবহার করার মাধ্যমে তারা সর্বস্থ কক্ষপথে অষ্টকের পূর্তি ঘটিয়েছে। এই হলো সমযোজী বন্ধনের গল্প। কিন্তু অসমযোজী বন্ধনের ক্ষেত্রে দেখা যায় যে
সমযোজীর ক্ষেত্রে দুজনেই ইলেকট্রন দিয়েছে, অসমযোজীর ক্ষেত্রে দুজনেই ইলেকট্রন দেবে না, যে কোনো একজন ইলেকট্রন দেবে এবং মানে দুজনেই সেই ইলেকট্রনটাকে ব্যবহার করবে। যে কোনো একজন ইলেকট্রন দেবে এবং দুজনেই সেই ইলেকট্রনটাকে ব্যবহার করবে। যেমন ধর আমি যদি তোর একটা উদাহরণ দেখাই যে একটা যৌগ, উদাহরণ NH4+, যেটাকে আমরা বলি অ্যামোনিয়াম আয়ন। অ্যামোনিয়াম আয়ন, এই অ্যামোনিয়াম আয়ন তৈরি হয় কিভাবে দেখ। আমরা অ্যামোনিয়ার আগের দিন সমযোজী বন্ধন কিভাবে অ্যামোনিয়া গঠন করে সেটা আমরা দেখেছি, যে নাইট্রোজেন, তার সর্বস্থ কক্ষপথে 5টা ইলেকট্রন। এই নাইট্রোজেন হাইড্রোজেনের সাথে 3টে হাইড্রোজেনের সাথে যুক্ত হয়, হয়ে এইভাবে 3টে সমযোজী বন্ধন গঠন করে। এই হাইড্রোজেনের এই দুটো, এই হাইড্রোজেনের এই দুটো, এই হাইড্রোজেনের এই দুটো, ওকে। আর সেই সময় নাইট্রোজেনের এই 5টা ইলেকট্রন, এই 5টা ইলেকট্রন, এই 8টা ইলেকট্রন হয়ে যাচ্ছে। 5টা ছিল আর 3টে নিল, 8টা ইলেকট্রন হয়ে যাচ্ছে। বাট এই দুটো ইলেকট্রন কিন্তু লোন পেয়ার। এই যে দুটো ইলেকট্রন, এই দুটো ইলেকট্রন কিন্তু লোন পেয়ার বলা হয় দুটোকে। আমি আগের দিন বলেছিলাম যারা বন্ধনে অংশগ্রহণ করে না তাদেরকে বলা হয় লোন পেয়ার। এই দুটো ইলেকট্রন লোন পেয়ার। এই দুটো ইলেকট্রন ও অন্য কাউকে কিন্তু দিতে পারবে, ঠিক আছে। তো সেটা যদি কোনো H+ আয়ন, যার ভিতরে কোনো রকম ইলেকট্রন নেই, যার ভিতরে কোনো রকম ইলেকট্রন নেই, কারণ হাইড্রোজেনের ভিতরে একটা ইলেকট্রন থাকে, H+ আয়নের ভিতরে কিন্তু কোনো রকম ইলেকট্রন থাকে না। তো এই দুটো ইলেকট্রন যদি ও কোনো H+ আয়নকে দিয়ে দেয়, মানে দিয়ে দেয় মানে কি, দিয়ে দেয় মানে এখানে লেখা আছে যে ইলেকট্রন যোগান দিলে এবং উভয় পরমাণু সেই ইলেকট্রন জোড়কে ব্যবহার করে সর্বস্থ কক্ষপথের অষ্টক পূর্ণ ঘটালে। এখানে এই দুটো ইলেকট্রনও কমপ্লিটলি দিয়ে দেবে না, ওই দুটো ইলেকট্রন, এই লোন পেয়ার দুটো, এই দুটোকে তো লোন পেয়ার বলে, এইগুলোকে বলে লোন পেয়ার। এই লোন পেয়ার ও নিজেও ব্যবহার করবে এবং হাইড্রোজেন H+কেও ব্যবহার করতে দেবে। এর ফলে যে যৌগটা তৈরি হবে সেই যৌগটা কেমন দেখতে হবে, সেই যৌগটা দেখতে হবে এরকম যে HNH, এ দিয়ে দিচ্ছে তাই এর থেকে এদিকে অ্যারো H, এইভাবে এই যৌগটাকে দেখতে হবে এরকম। এই যৌগটার নাম হচ্ছে অ্যামোনিয়াম আয়ন বা NH4+। এখানে মেনলি এখানে একটা প্লাস থাকে। এবার এই প্লাসটা টোটাল যৌগের মাথায় নিয়ে যাওয়া যায়, নিয়ে গিয়ে অনেকে এই যৌগটাকে এরকমভাবে লেখে NH টোটাল যৌগের মাথায় প্লাস, এইভাবে দেখা যায়। এটাই হচ্ছে NH4+ কীভাবে তৈরি হয় বা NH4+-এর গঠন। এবং এখানে কিন্তু অসমঞ্জসতাটা দেখা যাচ্ছে। এরকম প্রচুর যৌগ আছে। যেমন ধর আরেকটা ইম্পর্টেন্ট আমি নেক্সট পেয়ে যাচ্ছি। ধর আরেকটা যৌগ, যে যৌগটাকে যে যৌগটা আমরা এই অসমঞ্জসতা, আমি হয়তো ক্লাস 10-এ পড়ানোর সময় বলেছি যে NH3BF3, এই যে যৌগটা, এই যৌগটার ভিতরেও কিন্তু অসমঞ্জসতা দেখা যায়। তো এটা আমরা NH3-র গঠন একটু আগে দেখলাম যে নাইট্রোজেনের NH3-র গঠনে দুটো লোন পেয়ার থাকে, হাইড্রোজেন 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 হাইড্রোজেন। এবার লোন পেয়ারগুলো এইভাবে অবস্থান করে। এই হলো বন্ড পেয়ার তৈরি হয়ে গেছে। আর এই হচ্ছে নাইট্রোজেনের নাইট্রোজেনের অষ্টক পূর্তি দেখাচ্ছি এটা দিয়ে। আর এইখানে রয়েছে দুটো লোন পেয়ার।
এবার যদি BF3 গঠন দেখি, বি বোরন, তার সর্বস্থ কক্ষপথে 3টে ইলেকট্রন, আর এফ ফ্লুরিন, তার সর্বস্থ কক্ষপথে 7টা ইলেকট্রন। তার সর্বস্থ কক্ষপথে 7টা ইলেকট্রন। তো তাহলে আমরা যদি এবার এগুলোকে বন্ড দেখাই, এই হলো এর 8টা, এই হলো এর 8টা, এই হলো এর 8টা। কিন্তু যদি আমরা এর বন্ধনটা দেখি, তাহলে এই হচ্ছে এর 6টা, এ হচ্ছে 6টা। বি এর কিন্তু, বি হচ্ছে এখানে বোরন হচ্ছে কেন্দ্রীয় পরমাণু, কেন্দ্রীয় পরমাণুর কিন্তু 6টা রয়েছে, এখানে কিন্তু অষ্টক পূর্ণ হয়নি। এই যে লোন পেয়ারটা আমরা দেখলাম, এই লোন পেয়ারটা যদি কমপ্লিটলি একে দিয়ে দেয়, লোন পেয়ারটা কমপ্লিটলি ওকে দিয়ে দেয় মানে এই লোন পেয়ারটা যদি দুজনেই ব্যবহার করে, এটা তো সেই লোন পেয়ার, লোন পেয়ার, এই লোন পেয়ারটা যদি দুজনেই ব্যবহার করে, তাহলে অ্যামোনিয়ারও অষ্টক পূর্তি হচ্ছে, অষ্টক সূত্রের ব্যতিক্রম ঘটছে না, এবং BF3রও কিন্তু অষ্টক সূত্রের ব্যতিক্রম ঘটছে না। তাহলে এইভাবে কিন্তু অসমযোজী বন্ধন তৈরি হচ্ছে, এবং এই অসমযোজী বন্ধনকে আমরা মানে এরকমভাবে লিখতে পারি, যেহেতু এই ইলেকট্রন দিয়ে দিচ্ছে তাই NH3 প্লাস আর BF3 মাইনাস, মানে মেনলি এইভাবে না লিখে H3N প্লাস, কারণ নাইট্রোজেনটাই প্লাস হচ্ছে, B মাইনাস F3, এই হচ্ছে যৌগ, যে যৌগের ক্ষেত্রেও কিন্তু আমরা অসমযোজী বন্ধন দেখতে পাচ্ছি। তাহলে অসমযোজী বন্ধন তৈরি হতে গেলে আমরা যদি অসমযোজী বন্ধন গঠনের শর্ত দেখি, অসমযোজী বন্ধন গঠনের শর্ত, তাহলে আমরা দেখলাম যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বা লোন পেয়ার কিন্তু একটা এসেনশিয়াল, লোন পেয়ারটা থাকতেই হবে, লোন পেয়ার দিয়েই কিন্তু অসমযোজী বন্ধনগুলো তৈরি হচ্ছে। তাহলে 1 নম্বরে আমি রাখছি লোন পেয়ার। লোন পেয়ার অবশ্যই কিন্তু ওই যে দুটো পরমাণু অসমযোজী বন্ধন গঠনে অংশগ্রহণ করবে, সেই দুটো পরমাণুর মধ্যে একটা পরমাণুতে কিন্তু অবশ্যই লোন পেয়ার থাকতে হবে, কারণ লোন পেয়ার যার থাকবে সেই হবে দাতা, সে ডোনার, সে লোন পেয়ার দিয়েই কিন্তু অসমযোজী বন্ধনটা তৈরি করবে। আর 2 নম্বর, ওই যে লোন পেয়ার, যেমন ধর এই NH3 লোন পেয়ার রয়েছে, BF3 ফাঁকা রয়েছে, তো ওই লোন পেয়ারকে গ্রহণ করার জন্য অন্য পরমাণুটার, মানে 2 নম্বর আমি লিখছি, অন্য পরমাণুটার ফাঁকা বা ইলেকট্রন শূন্য কক্ষক, ইলেকট্রন শূন্য কক্ষক থাকতে হবে। তাহলে কি বললাম, যারা দুজন এই অসমযোজী বন্ধন গঠনে অংশগ্রহণ করবে, তাদের একজনের ক্ষেত্রে লোন পেয়ার থাকতে হবে, মানে এক্সেস ইলেকট্রন, আর একজনের ক্ষেত্রে সেই ফাঁকা, ওই লোন পেয়ারটাকে গ্রহণ করার জন্য ফাঁকা কক্ষক থাকতে হবে, সেই লোন পেয়ারটাকে গ্রহণ করার জন্য ফাঁকা কক্ষক। ওকে, তো এইভাবে আমরা অসমযোজী বন্ধন গঠন করতে পারবো। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে এরপরে আরো কয়েকটা উদাহরণ। হ্যাঁ, বল বল বল। হ্যাঁ, এই দুটো হলেই হয়ে যাবে। ওকে, তো নেক্সট ধর আমি আরো একটা দুটো এক্সাম্পল দেখাই। ধর জল H2O, এই জলের যে হাইড্রোনিয়াম আয়ন তৈরি হয়, জলের হাইড্রোনিয়াম আয়ন বা হাইড্রক্সিনিয়াম আয়ন তৈরি হয় H2O। এই H2O জলের গঠনটা আমরা আগে দেখি। কেমন, অক্সিজেনের কেন্দ্রীয় পরমাণু হচ্ছে, অক্সিজেন হচ্ছে এখানে কেন্দ্রীয় পরমাণু, তার 6টা রয়েছে, আর হাইড্রোজেনের একটা করে থাকে। তো হাইড্রোজেন এই হাইড্রোজেনের একটা করে ইলেকট্রন থাকে। তো এই ইলেকট্রন নিয়েই এখানে জলের গঠনটা তৈরি হয়। এখান থেকে এই হয়ে যাচ্ছে 8টা, দুটো, এই হয়ে যাচ্ছে দুটো,
আর এর মোট হয়ে যাচ্ছে এখান থেকে এই 8টা অক্সিজেন। অক্সিজেনের এই হয়ে যাচ্ছে 8টা। তাহলে এবার অক্সিজেনের কিন্তু 2 জোড়া লোন পেয়ার রয়েছে। অক্সিজেনের যদি আমরা লোন পেয়ার দেখি, তাহলে অক্সিজেনের কিন্তু 2 জোড়া লোন পেয়ার রয়েছে, একটা হলো এই আর একটা হলো এই, একটা হলো এই, দুটো মিলে এই এই 2 জোড়া লোন পেয়ার রয়েছে। ঠিক আছে, 2 জোড়া লোন পেয়ার, 2 জোড়া লোন পেয়ার রয়েছে। এবার এই 2 জোড়া লোন পেয়ারের মধ্যে যদি ও 1 জোড়া লোন পেয়ার কোন একটা এইচ প্লাসকে দিয়ে দেয়, কোন একটা এইচ প্লাসকে দিয়ে দেয়, এইচ প্লাসের মধ্যে কিন্তু কোনো রকম ইলেকট্রন নেই, ফাঁকা, যেটা আমি আগেরটাই বললাম, এই যে ইলেকট্রন শূন্য কক্ষক, এইচ প্লাসের মধ্যে কিন্তু ইলেকট্রন শূন্য 1s কক্ষক রয়েছে। তো এই একটা ইলেকট্রন জোড় যদি ও একটা লোন পেয়ার যদি এইচ প্লাসকে দিয়ে দেয়, তাহলে এটা তৈরি হবে, সেটা হবে এরকম দেখতে, এইচ ও এইচ, এইচ প্লাস আর প্লাস থাকবে না, তখন ওটা প্লাস হয়ে যাবে, এইরকম দেখতে হবে। বাট এখানে কিন্তু তখনও লোন পেয়ার থাকবে, এইরকম দেখতে হবে জিনিসটা, বা এটা দেখতে এরকম আমরা বলতে পারি যে এইচ ও এইচ, এইচ প্লাস, ঠিক আছে, যাকে আমরা বলছি H3O প্লাস, যেটাকে আমরা বলি হাইড্রোনিয়াম আয়ন, যেটা ওই অ্যাসিড ক্ষারের সংজ্ঞা টঙ্গা দেওয়ার সময় আমরা ব্যাখ্যা করি। তুই একই রকম ভাবে আমাকে কতগুলো যৌগের গঠন ব্যাখ্যা করে পাঠাবি। ধর BF4 মাইনাস, হোমওয়ার্ক দিচ্ছি 1 নম্বর, BF4 মাইনাস যাকে বলে ফ্লুওবোরেট আয়ন, ফ্লু, এই যে H3O প্লাসটা কি করেছিস, H3O প্লাস একই রকম ভাবে তুই আগে BF3 থেকে শুরু করবি, তারপরে F মাইনাসকে ওর মধ্যে অ্যাড করাবি, তাই এই BF4 মাইনাস হয়ে গেছে ফ্লুওবোরেট আয়ন। নাম্বার 2 সালফিউরিক অ্যাসিড H2SO4, এর ভিতরে অসমীয় বন্ধন দেখা যাবে। নাইট্রিক অ্যাসিড HNO3, এর ভিতরে অসমীয় বন্ধন দেখা যাবে। তারপরে ফসফরিক অ্যাসিড 4 নম্বর H3PO4, এর ভিতরে অসমীয় বন্ধন দেখা যাবে। নাম্বার 5 ওজোন O3, এর মধ্যে অসমীয় বন্ধন দেখা যাবে। তো এই কটাই মোটামুটি কর, এই কটা করে আমাকে পরের দিন ছবি পাঠা, ঠিক আছে। নেক্সট আমরা যেটা পড়বো অসমীয় যৌগের বৈশিষ্ট্য। অসমযোজী যৌগের বৈশিষ্ট্য। তো নাম্বার 1 ভৌত অবস্থা। আমরা দেখেছিলাম তড়িৎযোজী যৌগগুলো সাধারণত কঠিন হয়, সমযোজী যৌগগুলো তরল বা গ্যাসীয় হয়, কঠিনও হতে পারে বা অর্ধ তরল এরকম হতে পারে। অসমযোজী যৌগগুলো কঠিন, তরল, গ্যাসীয় যে কোনো রকমই হতে পারে, কঠিন হতে পারে, তরল হতে পারে, গ্যাসীয় হতে পারে, ঠিক আছে। নাম্বার 2 গলনাঙ্ক। সমযোজী যৌগ এবং তড়িৎযোজী যৌগের গলনাঙ্ক কেমন হয় সেগুলো তো আমরা জানি, বাট এই অসমযোজী যৌগের গলনাঙ্ক সমযোজী যৌগের চেয়ে বেশি কিন্তু অসমযোজী যৌগের চেয়ে কম, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। সমযোজী যৌগের চেয়ে বেশি, অসমযোজী যৌগের চেয়ে কম, এবং স্ফুটনাঙ্কও তাই, স্ফুটনাঙ্কও তাই, সমযোজী যৌগের চেয়ে বেশি, অসমযোজী যৌগের তড়িৎযোজী যৌগের চেয়ে কম। তার মানে মেনলি এদের যদি এদের ক্রম সাজাই, সমযোজী গ্রেটার দেন অসমযোজী গ্রেটার দেন তড়িৎযোজী, এই হলো এদের ক্রম। এই ক্রমে এদের স্ফুটনাঙ্ক এবং গলনাঙ্ক থাকে, এই ক্রমে, ঠিক আছে। সমযোজী যৌগের গলনাঙ্ক, সমযোজী যৌগের গলনাঙ্ক সবচেয়ে কম, তড়িৎযোজী যৌগের গলনাঙ্ক সবচেয়ে বেশি, এগুলো আমরা আগের ক্লাসগুলোতে দেখেছি। এবং অসমযোজী যৌগের গলনাঙ্ক হয় এদের দুজনের মাঝামাঝি।
নাম্বার থ্রি, হয়ে গেল। নাম্বার ফোর, দ্রাব্যতা। দ্রাব্যতা, অসমযোজী যৌগগুলো সাধারণত ধ্রুবীয় দ্রাবক, ধ্রুবীয় দ্রাবকে অদ্রাব্য, মানে অসমযোজী যৌগগুলোকে যদি ধ্রুবীয় দ্রাবকের একটা উদাহরণ হচ্ছে জল, এরকম ধ্রুবীয় দ্রাবকের মধ্যে কিন্তু অসমযোজী যৌগগুলো গুলবে না। যেমন সমযোজী যৌগগুলো কিন্তু ধ্রুবীয় দ্রাবকে গলে না, সমযোজী যৌগগুলো কিন্তু অধ্রুবীয় দ্রাবক বা জৈব দ্রাবকে গলে। তেমনি অসমযোজী যৌগগুলো, এগুলোও ধ্রুবীয় দ্রাবকে গলে না, এরা জৈব দ্রাবক বা অধ্রুবীয় দ্রাবক, বেঞ্জিন, তারপিন তেল, ইথার, এই যে দ্রাবকগুলো আছে এই দ্রাবকগুলোতে, অ্যালকোহল, এই যে দ্রাবকগুলো আছে এই দ্রাবকগুলোতে এগুলো গলে। নেক্সট 4 নম্বর হয়ে গেল। 5 নম্বর, তড়িৎ পরিবাহিতা। তড়িৎ পরিবাহিতা, সমযোজী যৌগ যেমন তড়িৎ পরিবহন করে না, সমযোজী যৌগকে যদি তুই দ্রবণে দিস তাহলে সেখানে কোনো আয়ন তৈরি হবে না, আর যেহেতু আয়ন তৈরি হবে না সেখানে তড়িৎ পরিবহন করে না। তো আয়ন বা আয়নিত বা গলিত অবস্থা পরিবর্তন করে না। কিন্তু তড়িৎযোজী যৌগগুলো, তড়িৎযোজী যৌগ যদি, মানে আমি বেসিক্যালি বলতে চাইছি যে ধর আমরা যে উদাহরণগুলো নিচ্ছি, এই যে উদাহরণ, এই উদাহরণে এটা একটা সমযোজী যৌগ, এটা একটা সমযোজী যৌগ, এটা আর একটা সমযোজী যৌগ, এটা আর একটা সমযোজী যৌগ। এই বন্ধনটা তৈরি হচ্ছে অসমযোজী বন্ধন। তাহলে সমযোজী যৌগের সঙ্গে সমযোজী যৌগের যেমন অসমযোজী বন্ধন তৈরি হতে পারে, তেমন কিন্তু এই বন্ধনটা সমযোজী যৌগের সঙ্গে তড়িৎযোজী যৌগেরও হতে পারে। এই বন্ধনটা সমযোজী যৌগের সঙ্গে তড়িৎযোজী যৌগেরও হতে পারে। তো এখন আমাদেরকে দেখতে হবে যে আমরা যে উদাহরণটা নিচ্ছি সেই উদাহরণে যে যৌগগুলো রয়েছে সেই যৌগগুলো কি প্রকৃতির যৌগ, ঠিক আছে। যদি কিনা সমযোজী যৌগের সঙ্গে সমযোজী যৌগের সমযোজী যৌগের সঙ্গে সমযোজী যৌগের অসমযোজী বন্ধন তৈরি হয় তাহলে সেই যৌগ কোনোদিনই তড়িৎ পরিবহন করবে না। বাট যদি সমযোজী যৌগের সঙ্গে তড়িৎযোজী যৌগের বন্ধন তৈরি হয়, অসমযোজী বন্ধন তৈরি হয়, তাহলে যেহেতু তড়িৎযোজী যৌগ রয়েছে, তড়িৎযোজী যৌগ জলীয় দ্রবণে আয়নে বিশ্লেষিত হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সে তড়িৎ পরিবহন করতে পারে, ঠিক আছে। তাহলে আমাদেরকে তার জন্য দেখতে হবে যে যৌগটার প্রকৃতি কি, যৌগটার প্রকৃতি অনুযায়ী সে তড়িৎ পরিবহন করতেও পারে, তড়িৎ পরিবহন নাও করতে পারে। নাম্বার 6, সমবয়বতা। সমবয়বতা, সমবয়বতা আমরা জানি যে সমবয়বতা ধর্মটা সমযোজী যৌগেদের দেখা যায়, সমবয়বতা ধর্ম কিন্তু অসমযোজী যৌগেদেরও দেখা যায়, ঠিক আছে। এবং এই বন্ধনের সমযোজী বন্ধনেরও একটা নির্দিষ্ট অভিমুখ থাকে, অসমযোজী বন্ধনেরও আমরা দেখলাম আজকে একটা নির্দিষ্ট অভিমুখ থাকে। ডোনার যে দিয়ে দেয় দাতা, আর যে গ্রহণ করে গ্রহিতা, দাতা থেকে গ্রহিতার দিকে একটা নির্দিষ্ট অভিমুখ আমরা আজকে দেখলাম থাকে। তো যেহেতু এই বন্ধন দৃঢ় বন্ধন এবং এই বন্ধনের একটা নির্দিষ্ট অভিমুখ থাকে, তাই এই যোগেরও কিন্তু সমবায়বতা ধর্ম দেখা যায়। তাহলে এখান থেকে আমি তোকে দুটো বাড়ির কাজ দেবো। এক হচ্ছে সমযোজী ও অসমযোজী, আর 2 হচ্ছে তড়িৎ যোজী ও একদম অসমযোজীর পার্থক্য। একটা বইয়ে পাবি আর একটা বইয়ে পাবি না, দুটোই গুছিয়ে এই আমরা একদম বৈশিষ্ট্যগুলো থেকেই তো আমরা পার্থক্য লিখি। তো সেই বৈশিষ্ট্যগুলোকেই গুছিয়ে, আর পার্থক্য আমি ক্লাস 10-এ বলেই দিয়েছিলাম, 3টে ভাগ করে লিখবি, বৈশিষ্ট্য একটা নিবি আর দুটো নিয়ে ওইভাবে। হ্যাঁ হ্যাঁ, একদম একদম বিষয় বা বৈশিষ্ট্য লিখে নিবি আর বাকিগুলো লিখবি, ঠিক আছে। তাহলে এটাও রেডি করে ফেলবি। নেক্সট আমরা যেটা যাব, বন্ধন দৈর্ঘ্য কাকে বলে, ঠিক আছে। নেক্সট আমরা পড়বো বন্ধন দৈর্ঘ্য। তো নেক্সট পেজ, আমরা বিভিন্ন রকম বন্ধন দেখলাম, এবার পড়বো বন্ধন দৈর্ঘ্য। বন্ড লেন্থ,
তো এই বন্ধন দৈর্ঘ্য কনসেপ্টটা সমযোজী বন্ধনের ক্ষেত্রে মেনলি আসে। সমযোজী বন্ধনে আবদ্ধ দুটি পরমাণুর নিউক্লিয়াসের মাঝের দূরত্বকে বন্ধন দৈর্ঘ্য বলে। তাহলে বন্ধন দৈর্ঘ্য কাকে বলে? সমযোজী বন্ধন, সেই সমযোজী বন্ধনে যে দুটো পরমাণু যুক্ত আছে তাদের নিউক্লিয়াসের মধ্যবর্তী যে দূরত্ব, মানে একটা নিউক্লিয়াস থেকে আরেকটা নিউক্লিয়াসের যে দূরত্ব, সেই দূরত্বটাকে আমরা বলি বন্ধন দৈর্ঘ্য। তো এই বন্ধন দৈর্ঘ্য মুখস্থ টুখস্থ করতে হবে না। বন্ধন দৈর্ঘ্যের সম্পর্কিত যে সমস্ত জিনিসগুলো, সেই জিনিসগুলো জয়েন্ট এন্ট্রান্সে মেনলি লাগে, বোর্ড এক্সামে তেমন লাগে না। এরপরে আমরা পড়ব বন্ধন শক্তি কাকে বলে। বন্ধন শক্তি, ঠিক আছে, বা বন্ধন শক্তি থেকে আরো ভালো করে যদি বলি, বন্ধন বিভাজনকারী শক্তি। বন্ধন বিভাজন শক্তি। বন্ধন বিভাজন শক্তি, বন্ধন বিভাজন শক্তি মানে একটা বন্ধনকে ভাঙতে যে পরিমাণ শক্তি লাগে সেটাকে বলা হয় বন্ধন বিভাজন শক্তি। একটা বন্ধনকে ভাঙতে যে পরিমাণ শক্তি লাগে। তো বন্ধন ভাঙবো নিশ্চয়ই গ্যাসীয় অবস্থায় নিয়ে গিয়ে বন্ধনকে ভাঙা হবে। গ্যাসীয় অবস্থায় কোনো অণুর মধ্যস্থিত কোনো অণুর মধ্যস্থিত কোনো নির্দিষ্ট বন্ধনকে ভেঙে গ্যাসীয় প্রশম মূলকে পরিণত করতে গ্যাসীয় প্রশম মূলকে পরিণত করতে যে পরিমাণ শক্তি প্রয়োজন, তাকে কি বলে? বন্ধন বিভাজন শক্তি বলে। বন্ধন বিভাজন শক্তি। তাহলে বন্ধন বিভাজন শক্তি হচ্ছে যে আমরা একটা বন্ধন রয়েছে আমাদের কাছে, সেই বন্ধনটাকে ভাঙবো, সেই বন্ধনটাকে ভাঙার জন্য যে পরিমাণ শক্তি লাগবে সেই শক্তিটাই হচ্ছে বন্ধন বিভাজন শক্তি। ওকে, তো নেক্সট আমরা যেটা পড়বো সেটা হলো বন্ধন কোণ, বন্ড অ্যাঙ্গেল। বন্ধন কোণ বা বন্ড অ্যাঙ্গেল। বন্ধন কোণ বা বন্ড অ্যাঙ্গেল কাকে বলে? একই পরমাণুর সঙ্গে যুক্ত দুটি সমযোজী বন্ধনের মধ্যে যে কোণ বর্তমান তাকে বন্ধন কোণ বলে। যেমন আমরা যদি জলের কথা ভাবি, H2O, তাহলে H2O যৌগের গঠন কেমন? ও হচ্ছে একটা কেন্দ্রীয় পরমাণু যার সঙ্গে হাইড্রোজেনের একটা বন্ধন থাকে, হাইড্রোজেনের আরেকটা, দুটো হাইড্রোজেনের দুটো সমযোজী বন্ধন থাকে, এবং দুটো লোন পেয়ার, জোড়া লোন পেয়ার কিন্তু এই অক্সিজেনের পড়ে থাকে। আমি একটু আগেই কিন্তু দেখিয়েছি। তো এই হলো একটা লোন পেয়ার, আর এই হলো আর একটা লোন পেয়ার, এই দুটো লোন পেয়ার থাকে। এবার এই যে দুটো বন্ধন, দুটো সমযোজী বন্ধন হাইড্রোজেনের সাথে, এই সমযোজী বন্ধনের মাঝখানের যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটাকে বলে বন্ড অ্যাঙ্গেল।
এই অ্যাঙ্গেলটা হয় জলের ক্ষেত্রে 105 ডিগ্রি। ঠিক আছে, দুটো অক্সিজেনের সঙ্গে যে দুটো সমযোজী বন্ধন, সেই সমযোজী বন্ধনের যে আহ, সেই সমযোজী বন্ধনের যে মধ্যবর্তী কোণ, সেই সমযোজী বন্ধনের মধ্যবর্তী কোণের যে মান, সেই মানটাকে বলা হয় বন্ধন কোণ বা বন্ড অ্যাঙ্গেল। এটাকে লেখা হয় এভাবে, এটাকে লেখা হয় এইচ ও এইচ, বন্ধন কোণের মান 105 ডিগ্রি, এইভাবে লেখা হয়। এবং এই বন্ধন কোণের মান কিন্তু এই লোন পেয়ার টেয়ারের উপরে নির্ভর করে। এই উপরে যেহেতু দুটো লোন পেয়ার রয়েছে, সেই জন্য বন্ধন কোণের মান যা হওয়া উচিত ছিল তার থেকে কিন্তু কমে যায় বা বেড়ে যায়, এই সমস্ত ঘটনাগুলো ঘটতে থাকে। তো নেক্সট আমরা এবার চলে যাব সমযোজী বন্ধনের আধুনিক ধারণা, সমযোজী বন্ধনের যে হাইব্রিডাইজেশন বা কক্ষক তৈরি, sp2 সংকরায়ন অবস্থা, সেই অবস্থাগুলো পড়ব। তো হেডিং করছি, প্রথমে আমরা এটা পড়ব, সেটা হলো অ্যাটমিক অরবিটাল। অ্যাটমিক অরবিটাল, যার বাংলা নাম হচ্ছে পারমাণবিক কক্ষক বা পারমাণবিক অরবিটাল। তো কি জিনিসটা? পরমাণুর নিউক্লিয়াসকে ঘিরে, নিউক্লিয়াসকে ঘিরে যে ত্রিমাত্রিক অঞ্চলে, যে ত্রিমাত্রিক অঞ্চলে একটি ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সর্বাধিক, একটি ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সর্বাধিক, সেই অঞ্চলকে, সেই অঞ্চলকে ওই ইলেকট্রনের, ওই ইলেকট্রনের অ্যাটমিক অরবিটাল বা পারমাণবিক অরবিটাল, পারমাণবিক কক্ষক বলে, পারমাণবিক কক্ষক বলে। ওকে, তাহলে আমরা আমরা যে বোরের পরমাণু মডেল বা রাদারফোর্ডের পরমাণু মডেল বা সমারফিল্ডের পরমাণু মডেল, যে পরমাণু মডেলগুলো পরমাণু গঠন চ্যাপ্টারে পড়ে এসেছি, সেই সমস্ত পারমাণবিক মডেল কিন্তু 2 ডাইমেনশনাল, 2D পারমাণবিক মডেল, এবং তাদের ত্রুটিগুলোতেই আমরা পড়েছি যে এই পরমাণু মডেলগুলো দ্বিমাত্রিক, কিন্তু পরমাণুর অরিজিনাল গঠন ত্রিমাত্রিক হওয়ার জন্যে এই পরমাণু মডেলগুলোর কিন্তু গ্রহণযোগ্যতা নেই, বা এই পরমাণু মডেলগুলো মেন ত্রুটি হচ্ছে এটা, যে এই পরমাণু মডেলগুলো রাদারফোর্ড হোক, বোর হোক, বা তারপরে সমারফিল্ড হোক, যাই বলিস, সবগুলো কিন্তু দ্বিমাত্রিক ছিল। তো এখানে আমরা একটা 3 ডাইমেনশনাল কনসেপ্ট পড়ছি, যে কোনো একটা নিউক্লিয়াসকে ঘিরে তার চারপাশে যে ত্রিমাত্রিক অঞ্চল বা ত্রিমাত্রিক স্পেস, সেই স্পেসের ভিতরে কোনো একটা জায়গায়, যে জায়গাটায় একটা ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সর্বাধিক, সেই জায়গাটাকে আমরা বলছি ইলেকট্রনের পারমাণবিক কক্ষক বা অ্যাটমিক অরবিটাল। ঠিক আছে, তো এবার কোনো কক্ষক বা অরবিটালের আকার আকৃতির উপরে নির্ভর করে সেই কক্ষক বা সেই কক্ষকে বর্তমান শক্তির মাত্রাটাও তারপর নির্ভর করে, যাকে আমরা মুখ্য শক্তি স্তর এবং তার উপশক্তি স্তর, এগুলোর উপর নির্ভর করে। এবং আমরা জানি ইলেকট্রনের শক্তি স্তরের যে ক্রম, সেটা হলো শক্তি স্তরের যে কক্ষগুলো, সেগুলোকে এসপিডিএফ দ্বারা প্রকাশ করা হয়। এবং মুখ্য শক্তি স্তর, এন এর মান যত বাড়তে থাকে, n=1 হলে শুধুমাত্র এস থাকে, n=2 হলে এস আর পি থাকে, n=3 হলে এসপিডি থাকে, n=4 হলে এসপিডি এফ থাকে। এরকমভাবে কিন্তু যত মুখ্য শক্তি স্তর বাড়তে থাকে, তত ইলেকট্রনের উপকক্ষক, সেই উপকক্ষকের সংখ্যাও কিন্তু একই রকমভাবে বাড়তে থাকে। তাহলে এগুলো কিন্তু সবই আমরা পারমাণবিক গঠন চ্যাপ্টারে পড়ে এসেছি। এবার আমরা পড়ব এস ইলেকট্রন কক্ষক, যেটা এস ইলেকট্রন কক্ষক, এসপিডিএফ, তার এস ইলেকট্রন কক্ষক যেটা, সেই এস ইলেকট্রন কক্ষক কি সেটা আমরা পড়ব। তো নেক্সট হেডিং, এস ইলেকট্রন কক্ষক। তুই বইয়ে পাচ্ছিস তো পুরোটা?
দেখ এস ইলেকট্রন কক্ষক বলে সমযোজী বন্ধনের আধুনিক ধারণার মধ্যে এস ইলেকট্রন কক্ষক বলে লেখা রয়েছে। তা আমি ওখান থেকেই পড়ছি, তুই মিলিয়ে নিতে পারবি। পরমাণুর নিউক্লিয়াসের নিউক্লিয়াস কেন্দ্রবিন্দু, হ্যাঁ হ্যাঁ, সিগমা বন্ধনের ঠিক আগেই দেখ রয়েছে পি ইলেকট্রন কক্ষক, তার আগেই দেখ রয়েছে এস ইলেকট্রন কক্ষক, তার আগেই। হ্যাঁ ওই তারপরে, হ্যাঁ ওই ওই আগে পরেই দেখ আছে ওইখানেই, আমি তুই যেখানে বলছিস তার আগে পরে, অভিলেপনের আগে। দেখ পরমাণু নিউক্লিয়াসকে যদি আমরা কেন্দ্রবিন্দু ধরি, ধরে নির্দিষ্ট ব্যাসার্ধের কতগুলো গোলাকার ত্রিমাত্রিক অঞ্চলকে ভাবি। আমরা জানি যে একটা পরমাণুর নিউক্লিয়াস সে যদি এই জায়গায় থাকে, তাহলে তার চারপাশের যে অরবিটগুলো, তার চারপাশে বিভিন্ন সমকেন্দ্রিক বৃত্ত, কনসাইক্লিক সার্কেল বলে, সমকেন্দ্রিক বৃত্ত হয়। তো আমরা এটা তো 2 ডাইমেনশনাল, আমরা যদি 3 ডাইমেনশনালে ভাবি, তাহলে এখানে বৃত্ত থাকবে না, এখানে গোলক থাকবে। তাহলে পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্রবিন্দু ধরে একটি নির্দিষ্ট ব্যাসার্ধের গোলাকার ত্রিমাত্রিক অঞ্চলই হলো এস কক্ষক। কারণ এই গোলাকার ত্রিমাত্রিক অঞ্চলের মধ্যেই একটা ইলেকট্রন থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। ইলেকট্রন মেঘের ঘনত্ব বা ইলেকট্রন ক্লাউড, মানে ইলেকট্রন আমরা ভাবি যে এই 3 ডাইমেনশনাল স্পেসে মেঘের মতো পুঞ্জীবিত হয়ে থাকে, ঠিক আছে, সেখানে বলা হয় ইলেকট্রন মেঘ। ইলেকট্রন মেঘের ঘনত্ব গোলকের পৃষ্ঠভাগই সবচেয়ে বেশি। তার মানে আমরা যদি একটা নির্দিষ্ট ব্যাসার্ধের গোলক নিই, সেই গোলকের পৃষ্ঠভাগের পরেই ইলেকট্রন থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। এবং এস এর ক্ষেত্রে আমরা জানি L=0 এবং M=0 হওয়ার জন্যে, L=0 এবং M=0 হওয়ার জন্যে এই কক্ষের ইলেকট্রন মেঘ কোনো দিকে প্রসারিত হতে পারে না। নিউক্লিয়াসের শক্তি ক্ষেত্রের দিকে সম আধান ঘনত্বের গোলক আকারে এটি অবস্থান করে। 1s 2s 3s 4s এরকম করে যত এস কক্ষক আছে, প্রভৃতি কক্ষকগুলি নির্দিষ্ট ব্যাসার্ধের গোলক রূপে প্রকাশ করলে, হ্যাঁ গোলক রূপে প্রকাশিত হলেও ইলেকট্রন মেঘের ঘনত্ব সর্বত্র সমান নয়। 1s এ কি হবে, 2s এ কি হবে, সেগুলোর পরে কিন্তু ভ্যারি করে যায়। যেমন 2s কক্ষকের ক্ষেত্রে নিউক্লিয়াস থেকে কিছুটা দূরে ইলেকট্রন 2s কক্ষকের ক্ষেত্রে নিউক্লিয়াস থেকে কিছুটা দূরে ইলেকট্রন মেঘের ঘনত্ব বেড়ে গিয়ে পুনরায় কমে আসে। এবং যেটা দেখতে পাচ্ছিস যে 2s কক্ষক যেটা রয়েছে ছবি, সেই 2s কক্ষকে দেখ, নিউক্লিয়াস থেকে কিছুটা দূরে গাঢ় অঞ্চল রয়েছে, তারপরে আবার কিছুটা কম, তারপরে আবার বেড়েছে। তো কি কমে আসে এবং গোলকের পৃষ্ঠভাগে গিয়ে আবার বেড়ে যায়। এই যে মধ্যবর্তী স্থান, দুটো দুটো গাঢ় অঞ্চলের মাঝখানে যে হালকা স্থান, এই স্থানটাকে বলা হয় নোড। দেখ নোড বা পর্ব বলে লেখা আছে। এবং 3s এর ক্ষেত্রে, 2s এর ক্ষেত্রে একটা নোড থাকে, 3s এর ক্ষেত্রে দুটো নোড থাকে, 1s এর ক্ষেত্রে কোনো নোডই থাকে না, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম যে আমি যদি 1s 1s এর ছবিটা তুই দেখতে পাচ্ছিস, 1s এর ক্ষেত্রে একটা মাত্র ইলেকট্রন মেঘ রয়েছে, 2s এর ক্ষেত্রে দুটো ইলেকট্রন মেঘ রয়েছে, 3s এর ক্ষেত্রে তিনটে ইলেকট্রন মেঘ রয়েছে। 1s এর ক্ষেত্রে কোনো নোড বা পর্ব নেই, 2s এর ক্ষেত্রে নোড বা পর্ব একটা, 3s এর ক্ষেত্রে নোড বা পর্ব দুটো, ঠিক আছে। এই এবার এটা আমরা কিন্তু দেখেছিলাম যখন আমরা তোর পড়েছিলাম, পরমাণুর গঠন পড়েছিলাম, তখন আমি সেখানে SPDF এর আকার বোঝানোর জন্যে বলেছিলাম, এস এর আকার গোলাকার, পির আকার ডাম্বেল আকার, এরকম সব বলেছিলাম। তো এইখান থেকে কিন্তু আরো ভালো বোঝা যাবে। এই হলো এস কক্ষকের আকার কেমন সেটা দেখলাম। এরপরে রয়েছে পি কক্ষকের, পি ইলেকট্রন কক্ষক, পি ইলেকট্রন কক্ষক। পির ক্ষেত্রে কি হয়, L=1, আর L=1 বলে এম এর তিনটে মান হয়। একটা হচ্ছে M=+1 0 -1, এম এর তিনটে মান হয়। এল এর একটা মানের জন্য, এল এর মান যেহেতু 1, তাহলে -1 থেকে শুরু করে 0 হয়ে 1 পর্যন্ত যাবে, তাহলে -1 0 1। সুতরাং এখানে তিনটে কক্ষক থাকতে পারে, সেই তিনটে কক্ষকের নাম হচ্ছে PX PY PZ। তো PX PY PZ এই তিনটে কক্ষক যদি এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ বরাবর আঁকা হয়, যদি PX PY PZ এটা জেড অক্ষ,
এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। বরাবর যদি তিনটে কক্ষক দেয়া হয়, ওভারল্যাপ করবে না, ও যা পুরোটাই চলে যাবে। সুন্দর করে গুছিয়ে আঁকবি এগুলো, সব দিকে সমান হবে। হ্যাঁ, এরকম দেখতে হবে। এই তো এইটা হচ্ছে আমার এক্স অক্ষ, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ, আর এটাকে আমি জেড অক্ষ হিসেবে ধরেছি। তো এইরকম দেখতে হবে। তাহলে এই কক্ষগুলো সমশক্তি সম্পন্ন হয়, এবং তিনটি পি কক্ষকের ইলেকট্রন মেঘ পরমাণু নিউক্লিয়াস থেকে উদ্বুদ্ধ হয়ে এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ বরাবর ডাম্বেলের আকৃতিতে নিউক্লিয়াসের উভয় পাশে এক ডান দিক বাঁ দিক উপর নিচে করে প্রতিসম অবস্থায় বিন্যস্ত থাকে, এবং অবস্থানের অক্ষরেখা অনুযায়ী পি তিনটি পি কক্ষক পি এক্স পি ওয়াই পি জেড দিয়ে চিহ্নিত করা হয়। যেটা এক্স অক্ষ বরাবর অবস্থান করে সেটাকে পি এক্স, যেটা ওয়াই অক্ষ বরাবর অবস্থান করে সেটাকে পি ওয়াই, যেটা জেড অক্ষ বরাবর অবস্থান করে সেটাকে পি জেড দিয়ে নামকরণ করা হয়। পি এক্স পি ওয়াই পি জেড কক্ষকের প্রতিটি অন্য দুটি কক্ষকের সঙ্গে লম্বভাবে থাকে। আমরা জানি এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ পরস্পরের সঙ্গে লম্বভাবে থাকে, তাহলে পি এক্স পি ওয়াই এর সঙ্গে লম্বভাবে থাকে, পি এক্স পি জেড এর সঙ্গে লম্বভাবে থাকে, পি ওয়াই পি জেড এর সঙ্গে লম্বভাবে থাকে। তার মানে পরস্পরের সঙ্গে লম্বভাবে অবস্থান করে। যে কোনো দুটি কক্ষকের মধ্যেকার অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। পি কক্ষকের ডাম্বেলের অংশ দুটি যে বিন্দুতে মিলিত হয় সেখানেই পরমাণুটির নিউক্লিয়াস অবস্থান করে। এই যে তিনটে কক্ষকের যে ডাম্বেলের যে দুটো অংশ, সেটা কিন্তু এই জায়গাটায় মিলিত হয়েছে, এবং এই জায়গাটাতেই নিউক্লিয়াস অবস্থান করে। এই বিন্দুটিকে পর্ব বা নোড বলা হয়। যেমন আগের বার পর্ব বা নোড গোল গোল আকার হয়েছিল, এই জায়গাটাকে বলা হয় পর্ব বা নোড। কক্ষের অক্ষ বা অ্যাক্সিসের উপরে লম্বভাবে এমনভাবে অবস্থান করে যে এমন তল অবস্থান করে এমন তলে যা পর্বের মধ্য দিয়ে গেছে, বা তাকে পর্বীয় তল বা নোডাল তল, নোডাল ফেস, মানে এই যে পর্ব বা নোট, এই নোট যে তলে অবস্থান করে, এই যে নোট কালো কালি দিয়ে আমি নোটটা দেখালাম, এই নোটটা যেখানে নিউক্লিয়াসটা থাকে, এই নোটটা যে তলে অবস্থান করে সেই তলটাকে বলা হয় কি নোডাল তল বা নোডাল প্লেন। ডাম্বেলের পৃষ্ঠভাগেই মেঘের ঘনত্ব সবচেয়ে বেশি, মানে ইলেকট্রন মেঘের ঘনত্ব সবচেয়ে বেশি। এক্স ওয়াই জেড এই তিনটে অক্ষের পর অবস্থিত বলে পি এক্স পি ওয়াই পি জেড কক্ষকগুলি নির্দিষ্ট দিকে প্রসারিত, মানে পি এক্স এক্স এর দিকে প্রসারিত, পি ওয়াই ওয়াই এর দিকে প্রসারিত, পি জেড জেড এর দিকে প্রসারিত হয়। দুটি পরমাণুর মধ্যে সমজীবন্ধন গঠনের সময় উভয় এরই একটি করে বিপরীত দিকে ঘূর্ণায়মান বিজোড় ইলেকট্রন সমন্বিত দুটি কক্ষক পরস্পরের নিকটবর্তী হয়, এবং একটি আরেকটির উপরে ওভারল্যাপ বা কি বলবো, একজন আরেকজনের উপরে উপরে উঠে যায়, যেটাকে হাইব্রিডাইজেশন ঘটবে, একটু পরে আমরা দেখব। তো তাহলে কি, যখন দুটো পরমাণুর মধ্যে সমজীবন্ধন গঠিত হচ্ছে, তখন দুটোরই একটা একটা করে বিপরীত দিকে ঘূর্ণায়মান ইলেকট্রন সমন্বিত কক্ষক, তার মানে একটা যদি ক্লকওয়াইজ আমরা নিই তাহলে আরেকটা নেবো অ্যান্টি ক্লকওয়াইজ, একটা যদি ক্লকওয়াইজ আমরা নিই তাহলে আরেকটা নেবো অ্যান্টি ক্লকওয়াইজ ইলেকট্রন সমন্বিত কক্ষকের পরস্পরের কাছে আসে এবং ওভারল্যাপ ঘটে, মানে তোর কি বলে অভিলিপ্তকরণ ঘটে, এবং ওই দুটি ইলেকট্রন ওই অভিলিপ্ত স্থানের মধ্যে ঘনীভূত হয়ে পরমাণু দুটির নিউক্লিয়াসের মধ্যবর্তী স্থানে অবস্থান করে। কিভাবে অবস্থান করছে আমি বলছি একটু পরে। এইরূপ ঘনীভূত ইলেকট্রন মেঘই সমজীব পরমাণুর দুটির মধ্যে সমজী বন্ধন সৃষ্টি করে। অভিলেপনের ক্ষেত্রের বিস্তার যত বেশি হবে, সমজী বন্ধনের দৃঢ়তা তত বেশি হবে। তো ধর আমি যদি একটা দেখাই, নেক্সট পেয়ে যাচ্ছি। ধর হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস কি, 1s1। তাহলে হাইড্রোজেন 1s একটা মাত্রই কক্ষক রয়েছে, তাহলে এই হলো তার নিউক্লিয়াস, আর এই হলো তার কক্ষক। তা দুটো হাইড্রোজেন, ধর এই আর একটা হাইড্রোজেন, এটা হাইড্রোজেন
1s, এদের দুজনের যখন বন্ধন গঠিত হবে তখন কি হবে, এই দুটো পরস্পরের কাছে চলে আসবে এবং এদের দুজনের ওভারল্যাপিং হবে। একটু বড় করে আঁকতে হলো আমাকে ওভারল্যাপিং দেখানোর জন্য। এই যে এদের দুজনের ওভারল্যাপিং হবে, ঠিক আছে। এই যে ওভারল্যাপিং হলো, এই যে এই অংশটায় ওভারল্যাপিং হলো, ঠিক আছে, এটা হলো এস এস হাইব্রিডাইজেশন, দুটো এস এর মধ্যে হাইব্রিডাইজেশন হয়েছে, এটা হলো এস এস হাইব্রিডাইজেশন। আমি এগুলোর কথা আসছি। তো এই যে এই ঘনীভূত ইলেকট্রন মেঘ সমযোজী বন্ধন, সমযোজী সংযোজী পরমাণু দুটোর মধ্যে সমযোজী বন্ধন গঠন করে। এই যে তুই ওভারল্যাপিংটা দেখতে পাচ্ছিস, এটাই মেনলি সমযোজী বন্ধন তৈরি করে। এবং অভিলিপ্ত ক্ষেত্রের মানে এই অংশটার ক্ষেত্রের বিস্তার যত বেশি হবে, উৎপন্ন সমযোজী বন্ধনের দৃঢ়তা এবং স্থায়িত্ব কিন্তু তত বেশি হবে। এরা এই যে ওভারল্যাপিংটা হয়েছে, ওভারল্যাপিংটা যত বেশি বেশি জায়গা জুড়ে থাকবে তত সমযোজী বন্ধন বেশি স্থায়ী হবে। যেহেতু নির্দিষ্ট পারমাণবিক কক্ষক পূর্ণ, অর্ধপূর্ণ বা শূন্য যাই হোক নির্দিষ্ট দিকে বিন্যস্ত থাকে, যেমন পি কক্ষকগুলি পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি কোণে থাকে, তার ফলে sp3, sp2 বা sp এগুলো আমরা পড়বো একটু পরে। এবং ইলেকট্রন জোড়গুলো জোর বেঁধে, ইলেকট্রন জোর বেঁধে সমযোজী বন্ধন গঠন করার ফলে বন্ধনগুলোরও কিন্তু নির্দিষ্ট অভিমুখে বিন্যস্ত থাকে। যেহেতু কক্ষকগুলোর নির্দিষ্ট অভিমুখ আছে, তাই বন্ধনগুলোরও নির্দিষ্ট অভিমুখ আছে, যেটা আমরা আগের দিন সমযোজী যৌগের বৈশিষ্ট্য পড়েছিলাম, যে সমযোজী যৌগের নির্দিষ্ট অভিমুখ থাকে। তার কারণ হচ্ছে যে সমযোজী যৌগগুলো তৈরি হয় কক্ষকের অভিলেপনের ফলে, এবং এই কক্ষকের অভিলেপন বা হাইব্রিডাইজেশন কক্ষকগুলোর কিন্তু নির্দিষ্ট অভিমুখ থাকে, সেই জন্যেই বন্ধনগুলো নির্দিষ্ট অভিমুখ থাকে। এবং কক্ষকগুলোর যেহেতু নির্দিষ্ট আকৃতি থাকে, যেমন গোলাকার, ডাম্বেল আকার, ডাম্বেল আকার, এরকম নির্দিষ্ট আকৃতি থাকে, তাই কিন্তু এই বন্ধনগুলোরও সমযোজী যৌগের বন্ধনগুলোরও কিন্তু নির্দিষ্ট আকৃতি থাকে। তাহলে কক্ষকের দিক থাকে বলে বন্ধনের দিক থাকে, কক্ষকের আকৃতি থাকে বলে বন্ধনের আকৃতি থাকে। এবার আমরা যেটা মেনলি পড়বো সেটা হচ্ছে সিগমা বন্ধন এবং পাই বন্ধন। তো সিগমা বন্ধন এবং পাই বন্ধন, সিগমা বন্ধন কাকে বলে যেটা সেটা যদি দেখি, সিগমা বন্ধন, সিগমা এরকম চিহ্ন দিয়ে লেখা হয় সিগমা বন্ধন। দুটো পরমাণুর পারমাণবিক কক্ষকের সঙ্গে মাথায় মাথায়, দেখ এটার এ মাথার সঙ্গে এটার এ মাথা, তাহলে দুটি পারমাণবিক কক্ষকের পরস্পরের সঙ্গে মাথায় মাথায় অর্থাৎ তাদের অক্ষ বরাবর অভিলেপন হলে যে সমযোজী বন্ধন তৈরি হয় তাকে সিগমা বন্ধন বলা হয়, ঠিক আছে। যদি অক্ষ বরাবর অভিলেপন হয় তাহলে যে সমযোজী বন্ধন তৈরি হবে তাকে আমরা বলবো সিগমা বন্ধন। যেমন একটা আমি দেখালাম যে হাইড্রোজেন H2 এর ক্ষেত্রে এটা সিগমা বন্ধন তৈরি হচ্ছে, দুটি এস কক্ষকের অভিলেপনের ফলে এস হাইপেন হেস সিগমা বন্ধন তৈরি হচ্ছে। যেমন দুটো হাইড্রোজেন পরমাণুর 1s কক্ষকের অভিলেপনের ফলে হাইড্রোজেন পরমাণুর মধ্যে এস হাইপেন হেস সিগমা বন্ধন গঠিত হয়ে H2 অণু তৈরি হয়। এবং গোলা এস এর আকার কেমন, গোলাকার, গোলাকৃতি এস কক্ষকের কোনো দিক নির্দেশী ধর্ম না থাকায় এস হাইপেন এস এই বন্ধনটারও কিন্তু কোনো দিক নির্দেশী ধর্ম নেই। কারণ আমরা জানি পির দিক নির্দেশী ধর্ম আছে, পি এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ বরাবর অবস্থান করে, কিন্তু এস যেহেতু গোলাকার তার তো কোনো দিক নির্দেশক ধর্ম নেই বা তার কোনো ডিরেকশন নেই। যেহেতু তার কোনো ডিরেকশন নেই তাই এই বন্ধনের কিন্তু কোনো দিক নেই। এরপরে ধর আমি আরেকটা দেখাচ্ছি, এসপি হাইব্রিডাইজেশন দেখাচ্ছি। ধর একটা হাইড্রোজেনের সঙ্গে ফ্লুরিন। তো হাইড্রোজেন হাইড্রোজেন হচ্ছে এরকম, এই হলো হাইড্রোজেন, যার হচ্ছে 1s। আর ফ্লুরিনের কিন্তু 2px কক্ষক রয়েছে, ফ্লুরিনের 2px কক্ষক রয়েছে। তো বা পি কক্ষক রয়েছে, ফ্লুরিনের কিন্তু সেকেন্ড কক্ষকের এ রয়েছে। ফ্লুরিনের যদি আমরা ইলেকট্রন বিন্যাস দেখি তাহলে বুঝতে পারবো। ফ্লুরিন হচ্ছে 9, 1s2, 2s2, 2p কত
ফাইভ, 2p5, তাহলে এই 2p5 মানে 2px2, 2py2, 2pz1, 2pz1। তো হাইড্রোজেন পরমাণুর 1s কক্ষকের সঙ্গে ফ্লুরিন পরমাণুর 2px এই কক্ষকটার অভিলেপনের ফলে sp সিগমা বন্ধন গঠিত হয় এবং HF হাইড্রোফ্লুরিক অ্যাসিড অণু সৃষ্টি হয়। তিনটি পি কক্ষকের দিক নির্দেশী ধর্ম থাকায়, এবার পি কক্ষকগুলোর কিন্তু দিক নির্দেশী ধর্ম আছে, কারণ পি কক্ষকগুলো একটা রিয়েকশন বোঝায়। পি যেমন পি এক্স কক্ষক এক্স অক্ষের দিকে, পি ওয়াই কক্ষক ওয়াই অক্ষের দিকে, পি জেড কক্ষক জেড অক্ষের দিকে থাকছে বলে এই এসপি কক্ষকের অভিলেপনের ফলে যে এসপি সিগমা বন্ধন তৈরি হবে তারও দিক নির্দেশী ধর্ম থাকবে এবং এর দিক নির্দেশী ধর্মটা পি কক্ষকের অনুরূপ হবে। পি কক্ষ যেহেতু পি, এখানে আমরা পি এক্স 2px নিলাম, তাহলে এই যে এসপি সিগমা বন্ধনটা তৈরি হবে, এই এসপি সিগমা বন্ধনটার অভিমুখ কিন্তু হবে এক্স অক্ষের দিকে। তো তাহলে এর আমরা যদি 2px কক্ষকটা ছবি আঁকি তাহলে কেমন দেখতে হবে? ধর এটা হলো নিউক্লিয়াস এবং এটা এইটা এরকম করে আঁকলাম আমি। তো এদের যদি হাইব্রিডাইজেশন হয়, এটা হচ্ছে এফ, যেটা হচ্ছে 2px কক্ষকে ছবি দেখানো হচ্ছে। এদের যদি হাইব্রিডাইজেশন হয় তাহলে কি হবে? হাইব্রিডাইজেশন হবে যে এই হলো একটা, আর এই হলো আরেকটা। বল, কোনো অসুবিধা হলে বল। আরেকবার বল। হ্যাঁ, পি পি 2px তো এগুলো এরমই দেখতে হয়। টু পি 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 কেমন দেখতে ছিল? ডাম্বেলের মতো দেখতে ছিল, সেগুলো তো এরকমই দেখতে হয়। এই দেখ হাইব্রিডাইজেশনের জায়গাটা, এই জায়গাটা দেখ ওভারল্যাপ করেছে। তো এই হলো সেই এসপি অভিলেপন বা হাইব্রিডাইজেশনের জন্য এখানে এরা হলো এস হাইপেন পি, এসপি। ঠিক আছে, এরকম পিপি হতে পারে যে দুটো পি একসাথে হয়ে তৈরি হয়েছে, যে পিপি একসাথে তৈরি হওয়াটা ফ্লুরিনে দেখা যেতে পারে। যে ধর একটা পি, এই একটা পি, এটা একটা পি, যে পির এটা হলো নোট, আর একটা পি আমি নিচ্ছি, ধর এটা একটা পি, এই পিটার এইটা হচ্ছে নোট, এটা হচ্ছে নোট। তো এই যে মাঝখানে যে অংশটা তৈরি হয়েছে, এই অংশটা হাইব্রিডাইজড অংশ বা সংকরায়িত অবস্থায় একটা একটার পরে উঠে গেছে। তো এরকমও হতে পারে। তো এবার এই বিভিন্ন এইরকম ভাবে কিন্তু পাই বন্ধন তৈরি হয়। এছাড়াও মানে তোর এটা তো পিপি বা এসএস। এবার এছাড়াও আরো অনেক রকম ভাবে পাই বন্ধন তৈরি হতে পারে, যেমন যেমন যদি আমরা sp3 সংকরায়িত অবস্থাটা আমরা এখনো দেখিনি, sp3 হাইব্রিডাইজেশনটা কি বা sp3 হাইব্রিডাইজেশন কিভাবে তৈরি হয় সেটা আমরা এখনো দেখিনি। তো sp3 যেটা হয় সেটা এরম দেখতে হয়, একদিক ছোট থাকে আর একদিক বড় থাকে। ঠিক আছে, তো এই মানে মেনলি এটা কিন্তু এরাম দেখতে। ঠিক আছে, আমি এটা আঁকলাম, এটা কিন্তু এরাম দেখতে। ঠিক আছে, তো এর সাথে যখন একটা এস এর হাইব্রিডাইজেশন হবে, এস কেমন দেখতে? এস হচ্ছে এই গোলাকার। তো এর যে নিউক্লিয়াস, এটা এর নিউক্লিয়াস, এটা এর নিউক্লিয়াস।
তো এবার এই জায়গাটায় তোর ওভারল্যাপিং হয়েছে। তো এই জায়গাটা হলো এটার নাম হবে sp3-s সংকরায়িত অবস্থা। sp3-s সংকরায়িত অবস্থা। এছাড়া sp3-র সঙ্গে sp3 হয়, আহ, এরই এইরকমই দুটো sp3-র সঙ্গে sp3 সংকরায়িত অবস্থাও তৈরি হতে পারে কিন্তু। তো এই হলো সিগমা বন্ধন। সিগমা বন্ধন মানে হচ্ছে একটা পাই বন্ধ, একটা পি কক্ষক বা একটা এস কক্ষক, তাদের মাথা মাথার যে ওভারল্যাপিং হচ্ছে, একটার মাথার সঙ্গে আরেকটার মাথার যে ওভারল্যাপিং হচ্ছে, সেটাকে বলা হয় সিগমা বন্ধন। আর এবার আমরা পড়বো পাই বন্ধন। পাই বন্ধন হচ্ছে পাশাপাশি ওভারল্যাপ, মানে পাশাপাশি ওভারল্যাপিং হবে, ঠিক আছে, পাই বন্ধন। পাই বন্ধনের পাশাপাশি, ঠিক আছে। তো যেমন ধর আহ, একটা পাই বন্ধন আমি নিচ্ছি, ধর এটা কোনো একটা পাই বন্ধন, মানে এটা কোনো পি কক্ষক। আর এই পি কক্ষকে, এটা হচ্ছে নিউক্লিয়াস, আর এটা অন্য কোনো একটা পি কক্ষক। এটা অন্য কোনো একটা পি কক্ষক। এটা হলো তার নিউক্লিয়াস, ঠিক আছে। এবার ওভারল্যাপিং যেটা হচ্ছে, সেটা হচ্ছে এইটা, এই জায়গাটা, এই যে ওভারল্যাপিংটা হচ্ছে, এই প্রকারের যে বন্ধনটা তৈরি হয়, এই বন্ধনটাকে বলা হয় পাই বন্ধন। তাহলে এটা হলো p-p পাই বন্ধন। p-p সিগমা বন্ধনে কিন্তু তৈরি হয়েছে। এই যে এটা হলো p-p সিগমা বন্ধন, এই যে p-p সিগমা বন্ধন। পি পি যদি মাথা মাথায় জুড়ে যায়, তখন সেখানে তৈরি করবে সিগমা বন্ধন। আর পি পি যদি পাশাপাশি জুড়ে যায়, তখন সেখানে তৈরি করবে পাই বন্ধন। ওকে, দেখ এই পর্যন্ত বুঝতে কোনো জায়গায় কোনো রকম অসুবিধা আছে কিনা দেখ, যদি অসুবিধা থাকে বল। তাহলে আমরা আজকে অসমযোজী যৌগগুলো দেখলাম। অসমযোজী যৌগ কাকে বলে, অসমযোজ্যতা কাকে বলে, উদাহরণ, তাদের বৈশিষ্ট্য, তাদের ধর্মগুলো দেখলাম। এবং এই যে কক্ষক, মানে এটা দিয়ে আমরা নেক্সট দিন যেটা পড়বো, নেক্সট দিন সবথেকে মেন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমরা হাইব্রিডাইজেশন বা হাইব্রিড অরবিটাল, যেটা সংকরিত কক্ষক, সংকর কক্ষক, সেগুলোর ধারণা পড়বো। এবং সেখানে আমরা sp3 হাইব্রিডাইজেশন, এস মানে sp3 সংকরায়ন বা sp2 হাইব্রিডাইজেশন, যেগুলো আমাদের মানে এই ক্লাস 11-এর মেন, যেগুলো আমরা ক্লাস 10-এ পড়িনি, তো সেইগুলো আমরা পড়বো। এবং সেখানে আমরা দেখব যে বিভিন্ন যৌগের গঠন, মানে আমরা সেটা নেক্সট দিন কিছুটা পাবো, তারপরের দিন আরও পাবো, যে বিভিন্ন যৌগের গঠন সেগুলো দেখতে কেমন হয়, কোনটা ত্রিমাত্রিক তলে, কোনটা চতুস্থলকের মতো, কোনটা ত্রিভুজের মতো, কোনটা কোপ্ল্যানার, কোনটা কোপ্ল্যানার নয়, মানে একটা প্লেনে থাকবে, কোনটা একটা প্লেনে থাকবে না, সেগুলো আমরা ভেসপার তত্ত্ব আছে, ভ্যালেন্স ভেসপার তত্ত্ব, ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি, VSEPR, ঠিক আছে, ভেসপার থিওরি, ভ্যালেন্স সেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি। মানে আমরা যে ভ্যালেন্স শেল দেখলাম, এই যে ভ্যালেন্স শেল, যেখানে যোজ্যতা কক্ষের যে ইলেকট্রনগুলো তোর গঠন করছে, ভ্যালেন্স গঠন করছে, বা বন্ধনে অংশগ্রহণ করছে, তাদেরকে তো আমরা ভ্যালেন্স ইলেকট্রন বলি। সেই ভ্যালেন্স ইলেকট্রনের যে রিপালশন বা বিকর্ষণ, সেই বিকর্ষণের জন্যে যে যৌগের আকার আকৃতি কেমন হবে, সেগুলো আমরা নেক্সট ক্লাসগুলোতে আমরা দেখব। তো আমরা আজকে মেনলি যেটা পড়লাম সেটা হলো অসমযোজী বন্ধন কাকে বলে, অসমযোজী বন্ধনের নিয়ে যাবতীয় যা অসমযোজী যৌগ, অসমযোজী যৌগের প্রকৃতি, টার্থক্যগুলো, উদাহরণগুলো দেখলাম। এবং তার সঙ্গে কক্ষকের অভিলেপন কিভাবে ঘটে সেটা আমরা দেখবো। এবং এই কক্ষকের অভিলেপনের ফলে যে যৌগগুলো গঠিত হয়, সেই যৌগের যে গঠন, সেগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব, হাইব্রিডাইজেশন বা হাইব্রিডাল অরবিট যেটা বলে। তো বল আজকে তাহলে এই পর্যন্ত আমি রাখবো, কারণ এরপরে ওটা শুরু করলে ওটা অনেকটা টানা, পুরোটাই বলতে হবে, কারণ ওটা একসাথে না বললে খাপছাড়া হয়ে যাবে জিনিসটা। তো বল, যদি কোনো ডাউট থাকে বল।
হ্যাঁ, তুই আগের দিনের হোমওয়ার্ক কিন্তু পাঠাসনি, আজকেও কিন্তু অনেকগুলো হোমওয়ার্ক, তো এই হোমওয়ার্কগুলো সমস্তটা করে আমাকে পাঠাবি কিন্তু। ঠিক আছে? ঠিক আছে।